ভারতের রাজধানী দিল্লি রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 11 জন নারী এবং 4 শিশুও রয়েছে। দেশটিতে কুম্ভ মেলার পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে দিল্লি রেল স্টেশনের দুটি প্ল্যাটফর্মে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর এতেই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় শোক জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। শনিবার রাত নয়াদিল্লির রেল স্টেশনে অন্য দিনের তুলনায় ভিড় যেন একটু বেশি। সবারই গন্তব্য যেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। মহাকুম্ভ মেলার আয়োজনে সামিল হতে পরিবার নিয়ে অনেকেই অপেক্ষা করছিলেন নয়াদিল্লি স্টেশনের 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে। প্রয়াগরাজ এক্সপ্রেস 14 নম্বর স্টেশনে দাঁড়িয়েছিল। স্টেশনে বিপুল সংখ্যক মানুষের ভিড় ছিল সেই সময়। স্বতন্ত্র, সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ছিল আসার তালিকায়। তাই ওই দুই ট্রেনের যাত্রীরাও 12, 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সে কারণেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই দুই প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হচ্ছিল বলেও যাত্রীদের অভিযোগ। কেউ কেউ দাবি করতে থাকেন দুটি ট্রেন বাতিল হয়ে গেছে, ফলে ভিড়ের মধ্যে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে যান অনেকেই। মুহূর্তে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দুটি ট্রেন দেরিতে আসে, তার ওপর অনেক বেশি যাত্রীর চাপ ছিল। ছোট্ট জায়গায় একসাথে অনেক লোক ভিড় করার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর এতেই হতাহতের ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, ট্রেন চলাচলও এখন স্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এর আগেই ঝরে যায় অনেক প্রাণ, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ভিড়ের মধ্যেই আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতি 12 বছর পরপর একবার অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভের কারণে এবছর বিশেষ ট্রেনগুলিতে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। আগামী 26 ফেব্রুয়ারি এ উৎসব শেষ হবে। শারমিন শ্রাবণী, 71। যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় 119 অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে পাঞ্জাব প্রদেশের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের একটি বিমান। এদিকে রবিবার আরেকটি বিমান 157 জন ভারতীয় অভিবাসীকে নিয়ে অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর C-17 গ্লোবমাস্টার বিমানটি অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এই বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো 119 ভারতীয় নাগরিকের মধ্যে 67 জন পাঞ্জাবের, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাটের, 3 জন উত্তরপ্রদেশের, 2 জন করে গোয়া, মহারাষ্ট্র এবং রাজস্থানের এবং 1 জন করে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ছিলেন। গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 25 ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 48,260 জনে। শনিবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গেল 48 ঘন্টায় আরও 12 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা 1,11,688 জনে পৌঁছেছে। গাজায় এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। যুদ্ধবিরতির পর সেখানে ফিরে আসার পর অনেক জায়গা থেকে উদ্ধার হচ্ছে মরদেহ। যুদ্ধবিরতির পর গাজায় ফিরে তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছেন ফিলিস্তিনিরা। এক মুঠো রুটির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। উত্তরাঞ্চলে পর্যাপ্ত আবাসন, পরিষ্কার পানি, খাদ্যের সংকটে দিন পার করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। যুদ্ধবিরতির পর নিজ বাসভূমিতে ফিরে এসেও যেন কমেনি গাজাবাসীর দুঃখ দুর্দশা। বাড়িঘর হারিয়ে আবাসন শূন্য অবস্থায় রয়েছেন শত শত বাসিন্দা। এছাড়াও দেখা দিয়েছে পরিষ্কার পানি ও মজুদ খাদ্যের সংকট। ইসরায়েলি সেনারা গাজার বেশিরভাগ সুপেয় পানির উৎস ধ্বংস করে দিয়েছে। এখানে কোনো কুয়া নেই, এমনকি মাটির নিচ থেকে পানি তোলার পাইপগুলোও সরিয়ে ফেলেছে তারা। এখন 3 থেকে 4 কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।
পুরো উত্তরাঞ্চলে একটি বেকারি খোলা থাকায় প্রয়োজনের তুলনায় খাবার পাচ্ছেন না ফিরে আসা ফিলিস্তিনিরা। একটি রুটির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি ইসরায়েলি হামলায় আহত হয়েছিলাম। খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা আমার জন্য খুবই কষ্টকর, কিন্তু জীবন বাঁচানোর জন্য এছাড়া এখন আমাদের কাছে কোনো পথ নেই। এখন আমরা খুবই কষ্টে আছি। এ অবস্থায় গাজায় গম, আটার মতো নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী পাঠানোর আহ্বান জানিয়েছেন বাসিন্দারা। বসবাসের জায়গা পেতে তাঁবু টানানোর ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন অনেকে। গাজার উত্তরাঞ্চল পুরো খালি হয়ে গেছে বলে জানান বাসিন্দারা। যে পরিমাণ ধ্বংসযজ্ঞ এখানে চালানো হয়েছে তা কাটিয়ে উঠতে আমাদের বহু সময় লাগবে। জীবন টিকিয়ে রাখার মতো কোনো ব্যবস্থা তারা অক্ষত রেখে যায়নি, সব ধ্বংস করে দিয়েছে। মাথার উপর ছাদ নেই, পানির কোনো উৎস নেই, ফসল নেই, খাবার নেই। আমরা কি যে দুর্বিষহ দিন পার করছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেকে থাকার জায়গা না পেয়ে আশ্রয় নিচ্ছে কবরের পাশে। এ অবস্থায় গাজা পুনর্বাসনের কোনো পদক্ষেপ এখনো চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা। সৃষ্টি ঘটক, ৭১। জর্ডানে নতুন করে ফিলিস্তিনি শরণার্থীদের জায়গা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। জার্মানিতে আয়োজিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি একথা বলেন। সাফাদি বলেন, জর্ডানের জনসংখ্যার প্রায় ৩৫% শরণার্থী। দেশটির পক্ষে নতুন শরণার্থীর চাপ সামলানো যেমন অসম্ভব, তেমনি তারা আর শরণার্থী চানও না। এমনকি ফিলিস্তিনিরাও সেখানে যেতে রাজি নন। চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজার দখল নেয়ার পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উৎখাত হওয়া ফিলিস্তিনিদের পুনর্বাসনের জন্য তিনি মিশর ও জর্ডানকে দায়িত্ব নিতে বলেন। এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে কায়রো ও আম্মানের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পের পরিকল্পনায় পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। গত ১১ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন জর্ডানের রাজা। বৈঠকে মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে তার দেশে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। মদিনার পবিত্র মসজিদে নববীর প্রধান ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি। পাশাপাশি এই মসজিদের কোরআন তেলাওয়াত প্রোগ্রামের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে শেখ ইব্রাহিম আল আকবরকে। পবিত্র কাবা ও মসজিদ নববীর বরাতে দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এই তথ্য জানিয়েছে। শেখ আব্দুর রহমান আল হুদাইফি সৌদির নাগরিক এবং তিনি সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য বিখ্যাত। এছাড়া মদিনায় কোরআন ছাপানোর দায়িত্বে থাকা কমিটির অন্যতম সদস্যও তিনি। শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল হুদাইফির তত্ত্বাবধানে তিনি কোরআন হেফাজত বা মুখস্থ করেন। সুপরিচিত এই ইসলামিক ব্যক্তি এতদিন মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তৈরি প্রথম মসজিদে কুবায় ইমামতি করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার স্থানীয় সময় রাতে ইসরায়েলে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি মধ্যপ্রাচ্যে রুবিওর প্রথম সফর। রবিবার তিনি জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করবেন। বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের বিষয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে, যেখানে তিনি যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করেছেন। এর আগে রুবিও মিউনিখে ছিলেন, সেখানে তিনি ইউক্রেন যুদ্ধকেন্দ্রিক একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নেন। ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, রুবিওর বৈঠকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে, যার আওতায় বাকি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির পরিকল্পনা রয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্রে নিজেদের মূল ভূখণ্ডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে থাকলে তাদের সামরিক হুমকি থামকি দেয়া বন্ধ করা উচিত। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ডের প্রধান যে মন্তব্য করেছেন তা KCNA তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রই সংঘাতপূর্ণ আচরণ করছে। তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে এবং কোরিয়া উপদ্বীপে পারমাণবিক সাবমেরিন পাঠাচ্ছে। তাই আত্মরক্ষার জন্য সামরিক শক্তি বাড়ানো উত্তর কোরিয়ার সার্বভৌম অধিকার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফিরে এলাম বিরতির পর। সাথে থাকার জন্য ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লু প্রাদুর্ভাবের কারণে ডিমের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্য বলছে, গত জানুয়ারিতে দেশটির বিভিন্ন শহরে 1 ডজন গ্রেড এ ডিমের গড় দাম $4.95, যা বাংলাদেশি টাকায় 602 টাকায় পৌঁছায়, যা 2 বছর আগে $4.82 রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত সপ্তাহে এই দাম ছিল মাত্র $2.04। ডিমের এমন দাম বৃদ্ধি যুক্তরাষ্ট্রের খাদ্য মূল্যস্ফীতির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত মাসে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতির 2/3 জন্য দায়ী ডিমের দাম। গড় মূল্য $4.95 হলেও যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় 1 ডজন ডিমের দাম $10, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1000 টাকার বেশি ছাড়িয়ে গেছে। অর্গানিক এবং মুক্তভাবে পালন করা মুরগির ডিমের দাম আরও বেশি। মার্কিন কৃষি বিভাগ গত মাসে পূর্বাভাস দিয়েছিল 2025 সালে ডিমের দাম আরও 20% পর্যন্ত বাড়তে পারে। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।